আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী নয়, অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক। এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দলনেতা আছেন। এই লড়াই থেমে থাকবে না, এই লড়াই চলবে। এবং সাথে সাথে আমি আবার রাজ্য বিধানসভা যারা সরকারি দল চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব, এক্স এমএলএদের তাদেরও ভাতা বৃদ্ধি করুন। তারা অত্যন্ত কষ্টে আছে, তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে এক্স এমএলএদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বামফ্রন্টের। কিন্তু বামফ্রন্ট ডানফ্রন্ট না দেখে এক্স এমএলএদের জন্য তাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গেছেন, 2,71,00,000 ভোট পেয়েছেন, 29টা আসন পেয়েছেন। ওনারা কোনো সমস্যা থাকা উচিত নয়, এবারে দুহাত ভরে তার দিয়ে দেওয়া উচিত, এটা আমি আশা করি। বিরোধীদেরও বেড়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগেই বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে। এবং আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম। কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হতো। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা, আমার সামান্য সমুদ্রে বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই না, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেব, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম। ব্যানটা উইথড্র হলো কেন বলুন? আরে বলতে মুখে বলুন, ইঙ্গিত করলে কি করে হবে? ব্যানটা উইথড্র হলো কবে থেকে জানতে চাইছি। মাননীয় অধ্যক্ষ আপনাদের বিধানসভা চলাকালীনও বুম বাইরে রেখে আসতে নির্দেশিকা জারি করেছিলেন এবং প্রেস সেন্টার অনুমোদন নিয়ে উনার করতে হবে এসব নির্দেশিকা জারি ছিল। হঠাৎ করে আজকে ক্যাম্পাসের মধ্যে আপনাদের ক্যামেরা বুম কেন আমি জানতে চাইছি, আমি জানি না। এখানে তো দেখা যাচ্ছে নবনির্বাচিত যারা প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই হয়নি বলে শপথ। আচ্ছা, এই জন্য আপনাদের অ্যালাউ করা হয়েছে। তৃণমূলের 2 জন নির্বাচিত সদস্য শপথ যারা নেননি তাদের ছবি যাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয়, সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়েছে। তার মানে বিধানসভা সকলের জন্য নয়, তৃণমূল কংগ্রেসের জন্য। ফর দ্য টিএমসি, বাই দ্য টিএমসি, অফ দ্য টিএমসি, নট ফর দ্য কনস্টিটিউশন, নট অফ দ্য কনস্টিটিউশন, নট বাই দ্য কনস্টিটিউশন। এটাকে ধিক্কার জানাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত, মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, পৃথিবীটা তো গোল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে
সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন। স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি, যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন, মানে অ্যাডজন করেছিলেন, ঠিক একই ক্ষমতার বলে, সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন। অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন, গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন। আর রিগার্ডিং কোচবিহার, অমানবিক, বর্বর, যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে 21-এ ক্ষমতায় এসেছিল, তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা, এটা আজকে নয়, 2021 সালে রামপুরহাটের বকটুইতেও একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল। যে মুসলিমরা 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন, তাদেরই কারোর বোন, কারোর দিদি, কারোর মা, কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। 4 জনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 2 জনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন। আর বাকি যে 2 জনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। আমরা ইতিমধ্যে অ্যাজ এ লিডার অফ অপোজিশন জাতীয় মহিলা কমিশন, জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমি এক্ষুনি সই করব, খানিকক্ষণের মধ্যেই মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। একটু আগেই কোচবিহার জেলা বিজেপির সভাপতি মাননীয় বিধায়ক সুকুমার রায়ের মোবাইল থেকে আমার সঙ্গে বোনের কথা হয়েছে, তার পাশে আমরা সবাই আছি, এটা আমরা জানালাম। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন।